প্রিন্সিপাল অফ ইনফেকশাস ডিজিজ নিয়ে আলোচনা করছি। শোনা যাচ্ছে না? হ্যাঁ, আমরা ইনফেকশন ডিজিজ কিভাবে হয়, কিভাবে ইনভেস্টিগেশন করা যায়, তার হচ্ছে যে ডায়াগনস্টিক প্রিন্সিপাল, প্লাস হচ্ছে প্রিভেনশন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করছি বেসিক অ্যাজ এ হোল ইনফেকশাস ডিজিজের কমন সিমটম কি। হ্যাঁ, তো আমরা যে ইনফেকশাস ডিজিজে অল্টারনেটিভলি চিন্তা করি যে ইনফেকশাস ডিজিজ মানেই ফিভার। হ্যাঁ, অথবা আমরা হচ্ছে যে এটাও ভাবতে পারি যে আমাদের ডে টু ডে প্র্যাকটিসের ক্ষেত্রে সবচেয়ে কমন সিমটম আমরা যদি চিন্তা করি সেটা হচ্ছে ফিভার। বিফোর গোয়িং টু দ্য মেইন টপিক, ফিভার আসলে যাওয়ার আগে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের শরীরের নর্মাল বডি টেম্পারেচার কিভাবে মেনটেন হয়। বেসিক্যালি আমাদের শরীরের নর্মাল বডি টেম্পারেচার মেনটেন হয় কিভাবে, হাইপোথ্যালামাসের মাধ্যমে। হাইপোথ্যালামাস এটা কিভাবে মেনটেন করে, যে হাইপোথ্যালামাস একটা থার্মো রেগুলেটরি সেন্টার আছে। এই সেন্টারটা হচ্ছে যে দুই ধরনের ইনফরমেশন রিসিভ করে ফ্রম হচ্ছে যে পেরিফেরি, একটা হচ্ছে যে থ্রু নার্ভস, আর একটা হচ্ছে যে ফ্রম ব্লাড সার্কুলেটিং দ্য হাইপোথ্যালামাস। এক্ষেত্রে যে টেম্পারেচার থাকে এটা থেকে আমাদের হাইপোথ্যালামাস দুইটা সিগন্যাল রিসিভ করে, যেটা কোল্ড না হচ্ছে ওয়ার্ম বা হট আছে। এইটার উপর ভিত্তি করে আমাদের থার্মোরেগুলেটরি সেন্টার তার হচ্ছে যে বডি টেম্পারেচারটাকে মেনটেন করে। এটা একটা অ্যাসে এরকম ভাবে কাজ করে যে এটা একটা সুইচ হিসেবে কাজ করে, রিমোট কন্ট্রোল হিসেবে কাজ করে। এটা যদি আমরা যদি সুইচ আপার লিমিটে দেই তাহলে হচ্ছে শরীরে বডি টেম্পারেচার যেমন রুমের জন্য রুম টেম্পারেচার রেজ করতে পারে, ঠিক সেরকম যদি থার্মোরেগুলেটরি সেন্টার আপ হয় তাহলে আমাদের বডি টেম্পারেচার রাইজ করবে, যদি এটা ডাউন হয় তাহলে বডি টেম্পারেচার ফল করবে। এখন হচ্ছে যে ফিভার কি জন্য হয়, আমরা যদি বেসিক্যালি চিন্তা করি তাহলে ফিভার করার জন্য কিছু সাইটোকাইন রিলেটেড আছে। সাইটোকাইন কি, সাইটোকাইন আছে স্মল প্রোটিনস, সিক্রেটেড বাই দ্য ডিফারেন্ট সেলস। এগুলো হচ্ছে যে মেইনলি রিলেটেড টু রেসপন্সিবল ফর কজিং ফিভার। আর ফিভারে যাওয়ার আগে আমরা একটা জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে যে ফিভার অ্যান্ড হাইপোথার্মিয়া। হাইপোথার্মিয়া ফিভার দুইটা একই রকম মনে হলেও দুইটার মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে। In case of hypothermia, thermoregulatory center will not be changed. In case of fever, thermoregulatory center will be changed. In case of hypothermia, আমাদের শরীরের টেম্পারেচার ইউজুয়ালি হবে হট, বাট ইন কেস অফ ফিভার টেম্পারেচার হটও হতে পারে অনেক সময়, ডিউ টু ভ্যাসো কন্ডিশন আমরা কোল্ড ফিল করতে পারি। আর থার্মোরেগুলেটরি হাইপারথার্মিয়া ইউজুয়ালি হট বা এটা হট ওয়েদার বা হট ক্লাইমেটে যদি কাজ করে বা হট ওয়েদারে যদি এক্সপোজ হয় সেটাতে হতে পারে, অথবা কেউ যদি কিছু ড্রাগ খায় যেগুলো হচ্ছে যে আমাদের সোয়েটিং সিস্টেমকে ব্লক করে, সেগুলোর কারণেও হাইপোথার্মিয়া হতে পারে। আর ফিভার তো আমরা জানি যে সাইটোকাইনস বা পাইরোজেনের জন্য এটা হতে পারে। ইউজুয়ালি ফিভার হচ্ছে যে কোনো ধরনের ফিভারে যদি এনএসআইডি অথবা স্টেরয়েড আর হচ্ছে প্যারাসিটামল জাতীয় ড্রাগে এটা হচ্ছে যে সাবসাইড করে বা কিছুটা রিডিউস করে, বাট ইন কেস অফ হাইপারথার্মিয়া ইট ডাজ নট ওয়ার্কস। তাহলে হাইপারথার্মিয়ার ক্ষেত্রে কি করা যেতে পারে, হাইপারথার্মিয়ার সাথে সাধারণত এই প্যারাসিটামল বা এনএসআইডি জাতীয় ড্রাগ কোনো কাজ করে না। সেক্ষেত্রে আমাদেরকে পেশেন্টকে কোল্ড এনভায়রনমেন্টে নিয়ে আসতে হবে, কোল্ড ড্রিঙ্কস বা কোল্ড ব্ল্যাঙ্কেট এগুলো আমরা ইউজুয়ালি ইউজ করতে পারি। আর একটা হচ্ছে যে পেশেন্টকে আমরা হচ্ছে মাসেল রিল্যাক্সেশন ইউজ করতে পারি, সেটা ক্ষেত্রে হাইপোথার্মিয়ার চিকিৎসা আমরা প্যারাসিটামল বা এই যদি এনএসআইডি দিয়ে এখানকার টেম্পারেচার আমরা ডিক্রিজ বা ফল করাতে পারবো না। এখন আমরা কিভাবে জ্বরের রোগীকে অ্যাসেস করবো? জ্বর যেহেতু আমাদের ডে টু ডে প্র্যাকটিস সবচেয়ে কমন সিমটম, এমন কোনো মানুষ নাই বা এমন যে জীবনে কোনো না কোনো জ্বরে ভুগে নাই, জ্বর নিয়ে আসলে আমরা কিভাবে অ্যাসেস করবো? এখন ম্যাক্সিমাম লোকের হচ্ছে কিছু কমন সিমটম তারা হচ্ছে যে নিজের সাথে মিলায় না। যেমন যে একটু শরীর দুর্বল এটাকে মনে করতেছে জন্ডিস, হাত পা অবশ এটাকে মনে করতেছে প্যারালাইসিস হয়ে যাচ্ছে। ঠিক সেরকম খাওয়া রুচি বা একটু গা ব্যথা মাথা ব্যথা সবগুলোকেই তার রোগী কিন্তু জ্বর হিসেবে মনে করে। এই জন্য জ্বরের অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে বা ফিভার অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ডকুমেন্টেশন অফ ফিভার, যে রোগীর জ্বর আছে কিনা। একটা রোগী হয়তো বলতে পারে যে কতদিন ধরে, জিজ্ঞেস করলে বলে যে কতদিন ধরে জ্বর, সে বলতে পারে যে আমার 6 মাস ধরে জ্বর, 1 বছর ধরে জ্বর, বা ভিতরে ভিতরে জ্বর। জ্বর বাইরে অনুভব হয় না কিন্তু আমার সবসময় জ্বর জ্বর লাগে। এইরকম যে হট ফিলিং বা ফিব্রাইল ফিলিং, এটা খুব একটা ইম্পর্টেন্ট ম্যাটার না, যদি না পেশেন্টের টেম্পারেচার আমরা রেকর্ড করে বেশি না পাই। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে যে ডকুমেন্টেশন অফ দ্য ফিভার, যে জ্বর আসলে থার্মোমিটারে জ্বর আছে কিনা। এখন তাহলে আমরা থার্মোমিটারে কখন জ্বর বলবো,
সেক্ষেত্রে থার্মোমিটারে বলার আগে আমাদের দেখতে হবে যে আমাদের নর্মাল ফিজিওলজি ভেরিয়েশন অফ দ্য টেম্পারেচার কিরকম থাকে। তা আমাদের আসলে বডি টেম্পারেচার ফিজিওলজিক্যাল কিছুটা ভেরিয়েশন আছে, যেটা সকালের মানে 6টার দিকে আগে সবচেয়ে কম থাকে। এবার ইউজুয়ালি 98.9 ডিগ্রি ফারেনহাইট, আর বিকাল 4টার সময় সবচেয়ে বেশি থাকে, সেটা হচ্ছে 99.9 ডিগ্রি ফারেনহাইট। তার মানে প্রায় 99। সকালে সবচেয়ে ম্যাক্সিমাম টেম্পারেচার হচ্ছে প্রায় 99, এবং বিকালের দিকে হচ্ছে এটা 100। তাহলে কোনো ওরাল টেম্পারেচার আর কি। তাহলে যদি আমরা জ্বর বলতে চাই, তাহলে সকালের দিকে যদি আমার 99-এর বেশি মানে 100 কাছাকাছি থাকে, অথবা সন্ধ্যার দিকে যদি 100-এর বেশি মানে 101-এর জ্বর থাকে, টেম্পারেচার থাকে, তাহলে সেটাকে আমরা বলবো যে ফিভার। এটা হচ্ছে ডেফিনেশন ফিভারের। আরেকটা ডেফিনেশন হচ্ছে যে ইনক্রিজ বডি টেম্পারেচার ইন ডিউ টু cellular response to infection or inflammation or any immune reaction, এই যে সেলুলার রেসপন্স এটাকে আমরা ফিভার বলতে পারি। তাহলে জ্বরের যদি ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে জ্বরটাকে আমাকে ডকুমেন্ট করতে হবে, হ্যাঁ, ডকুমেন্টেশন অফ দ্য ফিভার। সেকেন্ড, জ্বরের সাথে আর কিছু ফ্যাশন সিমটম বলে, যেমন যে রাইগর, কাঁপুনি দিয়ে জ্বর আসে, এটা আসলে জ্বরের ডায়াগনোসিস ক্ষেত্রে খুব হেল্পফুল না। রাইগরটা কেন হয়? যদি র্যাপিড রাইজ অফ টেম্পারেচার হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে যে শরীর তখন কি নিচে থার্মোরেগুলেশন শার্পলি রাইজ করে, তখন বডি খুব দ্রুত টেম্পারেচার প্রডিউস করার চেষ্টা করে, যেন মাসেল কন্ট্রাকশন হয়, মেটাবলিজম বেড়ে যায়, সেজন্য শিভারিং হতে পারে, এটাকে রাইগর হিসেবে পরিচিত। আর একটা হচ্ছে যে সোয়েট, নাইট সোয়েট। যদিও নাইট সোয়েট যদি থাকে, পেশেন্ট আমরা জিজ্ঞেস করি নাইট সোয়েট আছে কিনা, তো নাইট সোয়েট ইন্ডিকেটস সাডেন ইনফেকশন লাইক টিউবারকুলোসিস অর লিম্ফোমা, কিন্তু যে কোনো জ্বরের ক্ষেত্রে নাইট সোয়েট হতে পারে, অথবা ইনক্রিজ সোয়েটিং। জ্বর শান্ত সেরে যাওয়ার সময়, সব ধরনের জ্বরে সেরে যাওয়ার সময় একটু সোয়েটিং হতে পারে, কিন্তু অনেক সময় এটা ডিডি হিসেবে আসতে পারে, ইনক্রিজ সোয়েটিং এর ডিডি হিসেবে আসতে পারে, থাইরোটক্সিকোসিস, অ্যাক্রোমেগালি, ফিউক্রোমোসাইটোমা, এগুলো মাথায় রাখতে হবে। এগুলোর ক্ষেত্রে জ্বর হয় এবং হাইপার সোয়েটিং মানে ইনক্রিজ সোয়েটিং। আর কিছু কি থাকতে পারে? বডি এক থাকতে পারে, যে কোনো জ্বরে বডি এক থাকে, বাট ইট ইজ মোস্ট প্রমিনেন্ট ইন দ্য ভাইরাল ফিভার। আর হচ্ছে যে মেনিনগোককের সেপ্টিসিমিয়া, এগুলোর ক্ষেত্রে বডি এক বা মায়ালজিয়া থাকতে পারে। হেডেক সব ধরনের জ্বরেই থাকতে পারে, কিন্তু সবচেয়ে বেশি যদি হেডেক এবং অ্যাসোসিয়েটেড উইথ ফটোফোবিয়া এবং নেগেটিভিটি থাকে, আমরা মেনিনজাইটিস বা এনকেফালাইটিস চিন্তা করতে পারি। একটা ফার্স্ট অফ অল একটা জ্বরের রোগী যদি আসে, তাহলে আমরা কিভাবে হিস্ট্রি নেবো? আমরা যে কোনো ভাবে যে কোনো পেশেন্টের ক্ষেত্রে যে ধরনের হিস্ট্রি নেই, যে পেশেন্টের পার্টিকুলার অফ দ্য পেশেন্টের পরে আমরা কি জিজ্ঞেস করি? চিপ কমপ্লেন জিজ্ঞেস করি। চিপ কমপ্লেন উইথ ডিউরেশন, অথবা এটাকে আমরা প্রেজেন্টিং কমপ্লেনও বলতে পারি। তো এখানে আমরা ইউজুয়ালি কি জিজ্ঞেস করি? যে পেশেন্টের কার্ডিনাল সিমটম এন্ড ডিউরেশন। জ্বরের ক্ষেত্রেও তাহলে যদি একটা জ্বরের রোগী আসে, তাহলে তার কার্ডিনাল সিমটম বা প্রেজেন্টিং সিমটম বা চিপ কমপ্লেন হবে ফিভার উইথ ডিউরেশন। এটা খুব ইম্পর্টেন্ট যে ফিভার উইথ ডিউরেশন। যদি 2-3 দিনের জ্বর হয়, তাহলে কমনলি আমাদের মাথায় চিন্তা আসবে আইদার ইট ইজ ভাইরাল ফিভার অর ইউটিআই অর হচ্ছে যে এন্ট্রিক ফিভার, এই ধরনের চিন্তা ভাবনা আসতে পারে। কিন্তু 2 মাস ধরে যদি জ্বর আসে, তাহলে ওটা ভাইরাল ফিভার তো চিন্তা আসবে না, তখন আমাকে কোনো টিউবারকুলোসিস বা অন্য কোনো কজ আমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে আমাকে জ্বরের হিস্ট্রিটাও ওই আগের যে আমি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস বা পাস্ট ইলনেস বা ফ্যামিলি হিস্ট্রি যেভাবে নেই, সেভাবেই জ্বরের রোগীকে আমাকে চিন্তা করতে হবে। তাহলে প্রেজেন্টিং কমপ্লেনে আমাদের ডিউরেশনটা ইম্পর্টেন্ট। শর্ট ডিউরেশন থাকলে এক ধরনের চিন্তা করবো, লং ডিউরেশন হলে একটা চিন্তা করবো। এরপরে পাস্ট মেডিকেল হিস্ট্রিতে আমরা কি জিজ্ঞেস করতে পারি? যে আগে কোনো ধর মেজর কোনো সার্জিক্যাল ইভেন্টস বা সার্জিক্যাল ইনফেকশনের হিস্ট্রি আছে কিনা, যেখান থেকে ইনফেকশন আসতে পারে, বা আগে কোনো ইনফেকশন হয়েছে কিনা, বা আমরা যে একটা ইনফেকশন ডিজিজের একটা চিন্তা করি যে তার কোনো ইনফেকশন চেইন আছে কিনা, কোনো হোস্ট বা ট্রান্সমিশন বা এই ধরনের কিছু আছে কিনা। এরপরে আমরা ট্রিটমেন্ট হিস্ট্রিতে জিজ্ঞেস করি। ট্রিটমেন্ট হিস্ট্রিতে আগে তার কোনো ট্রিটমেন্ট হিস্ট্রি, কোনো জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছে কিনা, কোনো অ্যান্টিবায়োটিক খেয়েছে কিনা, ওই অ্যান্টিবায়োটিকে তার কোনো সাইড ইফেক্ট বা ড্রাগ অ্যালার্জি এরকম কিছু আছে কিনা। হ্যাঁ, এরপরে তার এক্সপোজার হিস্ট্রি এটা বিভিন্ন ধরনের হতে পারে, যে সে তার ফ্যামিলিতে কোনো কন্ট্যাক্ট উইথ টিউবারকুলার পেশেন্টের সাথে আছে কিনা, ইন্টারভেনাস ড্রাগ অ্যাবিউজার আছে কিনা, হ্যাঁ, বা কোনো রিক্রিয়েশনাল কোনো হিস্ট্রি আছে কিনা, যেমন সে বা হবি আছে কিনা, এক্সপোজার টু পেট অ্যানিমেল, এগুলো কিছু আছে কিনা। হ্যাঁ, এগুলো আমাদের হিস্ট্রি নিতে হবে, বা রিসেন্ট কোনো ট্রাভেল হিস্ট্রি আছে কিনা, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ফাইনালি আমরা যদি একটা জ্বরের রোগীকে ইনভেস্টিগেশন করি, তাহলে আমাদের আগে একটা জিনিস চিন্তা করছিলাম যে যদি ইনফেকশন দিকে চিন্তা করি, তাহলে ইনফেকশন ডিটারমিনেশনের জন্য কিছু নন স্পেসিফিক টেস্ট আছে, কিছু স্পেসিফিক টেস্ট আছে। নন স্পেসিফিকের মধ্যে কি, যে আমরা হচ্ছে সিবিসি, সিআরপি, হ্যাঁ, প্রোক্যালসিটোনিন, এএসআর, এই জিনিসগুলো আমরা দেখতে পারি। আর স্পেসিফিকের মধ্যে হচ্ছে ডাইরেক্ট
determination of the organism or its component or toxin, এটা আমরা ডিটেক্ট করতে পারি আইদার মাইক্রোস্কোপি বা লাইট মাইক্রোস্কোপি অর টক্সিন ডিটেকশন এগুলোর মাধ্যমে, অথবা কালচার করতে পারি, অথবা সেই অ্যান্টিবডি টেস্ট করতে পারি। কিন্তু ফিভারের ক্ষেত্রেও আমরা তাহলে এইভাবে কিছু নন স্পেসিফিক টেস্ট করতে পারি, হ্যাঁ, কিছু হচ্ছে যে স্পেসিফিক টেস্ট ডিটেক্ট দ্য ইনফেকশন। ফাইনালি একটা জ্বরের রোগীর আমরা কিভাবে চিকিৎসা দিব? একটা হচ্ছে জ্বরের কজ হলে তো আমরা জ্বরের কজের জন্য যে অর্গানিজম বা যে কজ স্পেসিফিকলি রেসপন্সিবল সেটা ট্রিটমেন্ট দিতে হবে। আর কিছু সিমটোমেটিক ট্রিটমেন্ট কি, যে জ্বর কমানোর জন্য আমরা অনলি প্যারাসিটামল ইউজ করতে পারি। জ্বর কিন্তু অনেক ড্রাগে জ্বর কমে যেতে পারে, স্পেশালি যদি আমি অ্যাসপিরিন দেই সেটা তো জ্বর কমে যেতে পারে। আমি যদি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ লাইক ডাইক্লোফেন, আইবুপ্রোফেন বা যে কোনো নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি, এগুলোও কিন্তু পটেন্ট অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, বাট উই নেভার ইউজ দিস ড্রাগ ফর কন্ট্রোলিং ফিভার বা সাবসাইডিং ফিভার। তাহলে আমরা হচ্ছে যে জ্বর কমানোর জন্য শুধু প্যারাসিটামল ইউজ করবো, অন্য কোনো ড্রাগ লাইক অ্যাসপিরিন, এনএসআইডি এন্ড হচ্ছে যে কর্টিকোস্টেরয়েড, এগুলা কিন্তু প্যারাসিটামলের থেকেও খুব দ্রুত জ্বর কমাইতে পারে। হ্যাঁ, এবং গ্রামে গঞ্জে অনেক ডাক্তারই জ্বর কমানোর জন্য দ্রুত হচ্ছে যে স্টেরয়েড ইনজেকশন আর হচ্ছে যে ডাইক্লোফেন সাবস্টিটিউট ইউজ করে। এগুলা পরবর্তীতে এগুলা খুব হার্মফুল বা ডেট্রিমেন্টাল ইফেক্ট হতে পারে বডিতে। তাহলে আমরা নেভার প্রেসক্রাইব আদার মেডিকেশন এক্সেপ্ট প্যারাসিটামল ফর কন্ট্রোলিং ফিভার, এটা মাথায় রাখতে হবে। এছাড়া আমরা কি করতে পারি? ট্যাপিড স্পঞ্জিং করতে পারি। ট্যাপিড স্পঞ্জিংটা কি, যে আমরা হচ্ছে যে পেশেন্টকে গা মুছে দিতে পারি। সেটা কি ধরনের পানি দিয়ে? ট্যাপিড মানে হচ্ছে যে মানে ঈষৎ উষ্ণ গরম পানি বা কুসুম কুসুম গরম পানি, যেটা আমরা বলি, নট কোল্ড ওয়াটার, নট হট ওয়াটার। হ্যাঁ, কোল্ড ওয়াটার দিলে কি হবে, যে ভ্যাসো কনস্ট্রিকশন হবে, তখন হিট লস হবে না। আর যদি আমরা ওয়ার্ম ওয়াটার দিলে তাহলে আমাদের যে হিট লস হবে না। হ্যাঁ, এই জন্য আমাদেরকে ঈষৎ উষ্ণ যে গরম পানি বা ট্যাপিড স্পঞ্জিং করতে হবে। যদি ভমিটিং হয় তাহলে আইভি ফ্লুইড বা ইলেকট্রোলাইট কন্টেইনিং ফ্লুইড দিতে হবে। ফাইনালি যদি দ্য কজ অফ দ্য ফিভার, যেটা কারণ থাকতে পারে, আইদার এটা এন্টেরিক ফিভার বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যে কজের জন্য জ্বর হচ্ছে সেটার জন্য আমাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে। মুস্তাকিম, শোনা যাচ্ছে কথা? জি স্যার, শুনতে পাচ্ছি, কন্টিনিউ করেন স্যার। আচ্ছা, ওকে, আমি স্লাইড গুলোতে যাচ্ছি, বেসিক গুলো আমি বলে ফেললাম। হ্যাঁ, তাহলে ফিভার আমি একটু স্যার ওয়ার্ম ওয়াটারে স্যার কি বললেন স্যার? ওয়ার্ম ওয়াটার ইউজ করলে কি হবে? ওয়ার্ম ওয়াটার ইউজ করলে হিট তো লস হবে না আর কি। হ্যাঁ, আচ্ছা। এমনিতে তো টেম্পারেচার আমাদের আছে আগে থেকে। আর কোল্ড যদি আমি দেই তাহলে হচ্ছে যে ভ্যাসো কনস্ট্রিকশন হবে, তখন তো আমাদের ভ্যাসো কনস্ট্রিকশন হলে সার্কুলেশন স্কিনের মধ্যে তোমার ব্লাড সার্কুলেশন কমে যাবে, তখন তো হিট লস করবে না। তাহলে খুব গরমও খুব ঠান্ডা দুইটাই দেওয়া যাবে না। হ্যাঁ, মানে মাঝামাঝি আর কি। হ্যাঁ, মাঝামাঝি পানি ইউজ করতে হবে, ঈষৎ গরম আর কি, মানে ঈষৎ উষ্ণ পানি ইউজ করতে হবে। এটাকে বলা হয় ট্যাপিড স্পঞ্জ। ফার্স্ট অফ নরমাল বডি টেম্পারেচার। স্যার ফিভারের রোগীকে তাহলে স্যার কালচার করাটা কি খুব করতেই হবে? আচ্ছা, এটা আমি পরবর্তী স্লাইডে আসতেছি। যদি তোমার ডায়াগনোসিস হয়ে যায় যে হচ্ছে যে ভাইরাল ফিভার, তাহলে তো আর কালচার, ভাইরাল কালচার কি সবসময় করা যায়? খুব বেশি প্রয়োজন না হলে করা যায়, হ্যাঁ, বা করা লাগে না। তাহলে যদি আমার 7 দিনের মধ্যে জ্বর কমে যায়, আলটিমেটলি 7 দিনের জ্বরের রোগী 7 দিনের মধ্যে আসে যদি কোনো অ্যালার্মিং সাইন না থাকে। অ্যালার্মিং সাইন মানে কি? পেশেন্ট আনকনসিয়াস না, অ্যালার্ট আছে, খাচ্ছে টাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, শুধু জ্বর মাথা ব্যথা, তাহলে আমরা 7 দিন পর্যন্ত ওয়েট করতে পারি। হ্যাঁ, যদি ওই ধরনের কোনো কনভিন্সিং এভিডেন্স না থাকে, আমরা যদি মনে করি যেটা ভাইরাল ফিভার, তাহলে উই শুড ওয়েট। হ্যাঁ, কারণ 7 দিনের আগে হচ্ছে যে খুব বেশি ইনভেস্টিগেশন করে কিছু পাওয়া যায় না যদি অ্যালার্মিং সাইন না থাকে। অ্যালার্মিং সাইনগুলো কি? পেশেন্ট অজ্ঞান হয়ে যাচ্ছে, বমি হচ্ছে, নেক ডিজিটেড পাচ্ছি, কান্ডিকশন পাচ্ছে, হ্যাঁ, ওল্ড এজ, কোমোরবিড কন্ডিশন আছে, এগুলো পেশেন্টকে ইনভেস্টিগেশন করতে হয়। কিন্তু পেশেন্ট ওয়েল অ্যালার্ট, হ্যাঁ, সবকিছু করতে পারছে, শুধু একটু টেম্পারেচার, হ্যাঁ, ইউ শুড ওয়েট। হ্যাঁ, আর কালচার হচ্ছে যে আইডিয়ালি সব ক্ষেত্রেই করা উচিত। যদি তুমি এন্ট্রি ফিভার চিন্তা করো, মানে আদার দেন ভাইরাল যদি চিন্তা করো, কারণ ভাইরাল তো কালচার করা খুব ডিফিকাল্ট, টিউবারকুলোসিস তো কালচার করা ডিফিকাল্ট। কিন্তু যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন চিন্তা করি, তাহলে ইউ শুড কালচার বিফোর প্রেসক্রিপশন অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, কারণ হচ্ছে যে এখন তো হেপারজাইটিস অ্যান্টিবায়োটিক ইউজ করার জন্য কোন অ্যান্টিবায়োটিকে কোন অর্গানিজম রেজিস্ট্যান্ট হয়ে আছে, বা কোন অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না, এটা তো আগে থেকে বোঝা মুশকিল। সেই জন্য আমরা হচ্ছে যে আমাদের নলেজ থেকে হয়তো বা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, কিন্তু আইডিয়ালি উচিত হচ্ছে যে কালচার করে সেভাবে আমাদের অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা।
সেক্ষেত্রে হয়তো বা হেপাটাইটিস অ্যান্টিবায়োটিক ইউজ হবে না এবং হচ্ছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কম হবে বা সুপার ইনফেকশন হওয়ার চান্স কম থাকবে। ওকে, body. Now going to the slide, main slide. Body temperature is controlled by the hypothalamus. I already told. Neurons in both perioptic anterior hypothalamus and posterior hypothalamus receive two kinds of signal, one from peripheral nerves and other from the temperature of the blood bathing the region. These two types of signal are integrated in the thermoregulatory center of the hypothalamus to maintain normal temperature. আমাদের নরমাল টেম্পারেচার একটা রেঞ্জ থাকে, এটা যদি আমরা ফারেনহাইট থার্মোমিটার ইউজ করি, দ্যাটস 97.7 to 99.5 ডিগ্রি ফারেনহাইট। নরমাল বডি টেম্পারেচার কিভাবে মেনটেন হয় এটা আমি অলরেডি বলছি। হ্যাঁ, তাহলে সকালের দিকে সবচেয়ে টেম্পারেচার কম থাকে এবং বিকালের দিকে টেম্পারেচার সবচেয়ে বেশি থাকে। এই ডায়গোনাল ভেরিয়েশনটা মনে রাখতে হবে এবং টেম্পারেচার ভেরিয়েশন উপর ভিত্তি করে 99 এর পরে সকালের দিকে 99 এর বেশি হলে বা বিকালের দিকে 100 এর বেশি হলে সেটাকে আমরা কিন্তু জ্বর হিসেবে লেবেল করব, ফিভার হিসেবে লেবেল করব। এটা ফর্মাল ডেফিনিশন হচ্ছে যে ফিভার ইজ অ্যান ইনক্রিজ বডি টেম্পারেচার caused by a cellular response to infection, immunological disturbance or malignancy. Another definition is fever is an elevation of body temperature that exceeds the normal daily variation and occurs in conjunction with an increase in the hypothalamic set point. This shift of the set point from normothermic to febrile levels very much resemble to a resetting of the home thermostat. অর্থাৎ আমরা যে এয়ার কুলার বা এয়ার কন্ডিশনার যে রিমোট কন্ট্রোল ইউজ করি সেটার মতো, আমরা রিমোট কন্ট্রোলে যদি বাড়ায় দেয় তাহলে রুমের টেম্পারেচার বাড়বে, রুমের কন্ট্রোলে যদি আমরা টেম্পারেচার কমাই দেয় তাহলে রুমের টেম্পারেচার কমে যাবে। ঠিক সেরকম আমাদের হাইপোথ্যালামাস সেট পয়েন্ট যদি বেড়ে যায় তাহলে আমাদের শরীরের টেম্পারেচার ইনক্রিজ করবে এবং যদি এটা নেমে যায় তাহলে শরীরের টেম্পারেচার ফল করবে। আমি কিছুটা আগে বলছি ফিভার ভার্সেস হাইপোথ্যালমিয়া যে দুটার মধ্যে পার্থক্য কি। দুইটার মধ্যে পার্থক্য আমি অলরেডি কিছুটা বলছি, দুই একটা পয়েন্ট হয়তো মিস আমি আবার বলতেছি। হাইপোথ্যালমিয়া ইজ ক্যারেক্টারাইজড by an uncontrolled increase in body temperature that exceeds the body's ability to lose heat. হাইপারথার্মিয়াটা ইউজুয়ালি কি তোমরা হয়তো অনেক সময় পেপারে পত্রিকায় বা নিউজ পেপারে খেয়াল করো যে তীব্র তাপদাহে অনেকজন মারা গেল। হ্যাঁ, তীব্র তাপদাহে অনেকজন মারা গেল, এটা হচ্ছে হিট স্ট্রোক বা এই ধরনের যেটা, সেটা হচ্ছে জ্বর কিন্তু না, কিন্তু পেশেন্ট প্রচন্ড গরমে মারা যাচ্ছে। হ্যাঁ, সেটাকে বলা তীব্র তাপদাহ বা হিট স্ট্রোক বা হিট এক্সজশন আর কি। এই জিনিসগুলো হাইপারথার্মিয়া, এগুলো জ্বরের মতো মনে হতে পারে, বাট এই যে কন্ডিশনগুলোকে জ্বরের মতো ম্যানেজ করা যাবে না। হ্যাঁ, এটা শুধু মাথায় রাখতে হবে। এই হাইপারথার্মিয়ার ক্ষেত্রে হাইপোথ্যালামিক থার্মোরেগুলেটরি সেন্টারে কোনো চেঞ্জ হবে না এবং বডির যে ফিজিওলজিক্যাল এটা আনচেঞ্জ থাকবে, ফিজিওলজিক্যাল বিহেভিয়ার কন্ট্রোল অফ টেম্পারেচারটা আনচেঞ্জ থাকবে এবং এখানে কোনো জ্বরের ক্ষেত্রে যেমন যে সাইটোকাইনিক পাইরোজেনিক সাইটোকাইনস ইনভলভ করে, যেটা ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 বা টিউমারনেক্রোসিস ফ্যাক্টর বা ইন্টারফেরন আলফা, হাইপারথার্মিয়ার ক্ষেত্রে এগুলো কোনো ইনভলভ করে না। তাহলে হাইপারথার্মিয়াটা কি জন্য হয়, যে এক্সোজেনাস হিট এক্সপোজার আর এন্ডোজেনাস হিট প্রোডাকশন আর টু মেকানিজম বাই হুইচ হাইপারথার্মিয়া ক্যান রেজাল্ট ইন ডেঞ্জারলি হাই ইন্টারনাল টেম্পারেচার। এখানে বডির ফিজিওলজিক্যাল এবং বিহেভিয়ারাল কন্ট্রোল অফ বডি টেম্পারেচার নরমাল থাকে। ইউজুয়ালি যখন হট এবং হট এনভায়রনমেন্টে বা যে হট টেম্পারেচারে যারা কাজ করে বা এক্সারসাইজ করে তখন এই জিনিস কন্ডিশনটা হতে পারে। আর এটা কিন্তু হাইপারথার্মিয়া কন্ডিশনটা কিন্তু হচ্ছে যে জ্বরের থেকে বেশি ফাটাল। হ্যাঁ, হঠাৎ করে পেশেন্ট মারা যেতে পারে হাইপারথার্মিয়া হয়ে। এবং এখানে টেম্পারেচারটা অনেক বেশি হাই হয়। হ্যাঁ, যদিও কিছু কিছু কন্ডিশনের ক্ষেত্রে হাইপারথার্মিয়া না হাইপার পাইরেক্সিয়া বা হাই জ্বর খুব বেশি, এই দুটো ডিফারেন্সিয়েট করা যায় না। হ্যাঁ, বিশেষ করে কিছু কন্ডিশনে যদি ধরো যে তোমার সিস্টেমিক সেপসিস হয়, হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো বা এটা হাইপারথার্মিয়ার মতো অনেক বেশি টেম্পারেচার হয়, সেক্ষেত্রে ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল। হাইপারথার্মিয়া আমরা কিভাবে ডায়াগনোস করবো, যে এটা সাধারণত এই ঘটনাটা হওয়ার আগে কিছু একটা প্রিসিডিং ইভেন্ট থাকবে, যে অনেক অথবা হট ওয়েদার এসে গেছে, তীব্র রোদে গেছে বা তীব্র রোদে এক্সারসাইজ বা পরিশ্রম করেছে, এই ধরনের একটা হিস্ট্রি থাকতে পারে। এবং এটা হচ্ছে যে প্যারাসিটামল রেসপন্ড করে না, এটা রেসপন্ডের জন্য আমাদেরকে মাসাজ রিল্যাক্সেন্ট অর্থাৎ ড্যান্টোলিন সোডিয়াম, হ্যাঁ, যেটা রিল্যাক্সের নামে মার্কেটে পাওয়া যায়, এই ট্যাবলেটটা ইউজ করা যেতে পারে, আইদার ওরাল ফর্ম অর ইনজেক্টেবল ফর্ম। মাসেল রিল্যাক্সেন্ট ড্যান্টোলিন সোডিয়াম, হ্যাঁ, এটা মার্কেটে রিল্যাক্সের নামে পাওয়া যায়। এই ওষুধটা হাইপারথার্মিয়ার ক্ষেত্রে কাজ করতে পারে। আদার
মানে হচ্ছে যে ড্রিঙ্কিং কোল্ড ওয়াটার, কোল্ড ব্ল্যাঙ্কেট, ফ্যানিং, ট্যাপিং, এগুলো হচ্ছে যে হাইপারথার্মিয়ার চিকিৎসা। জ্বর কি কারণে হয়, জ্বর কিভাবে হয়, মেইনলি হচ্ছে যে পাইরোজেনের মাধ্যমে হতে পারে। পাইরোজেনটা কি, যেসব সাবস্টেন্স জ্বর কজেস ফিভার, দ্যাটস কল্ড পাইরোজেন। মেইনলি সাইটোকাইন দিয়ে হয়। সাইটোকাইন এগুলো কি জন্য, cytokines ki, cytokines are small proteins that regulate immunoinflammatory and hematopoietic process. For example, the elevated leukocytosis seen in several infections with an absolute neutrophil is attributable to cytokines interleukin 1, interleukin 6. Some cytokines are also cause fever, formerly referred to as endogenous pyrogen. They are now called pyrogenic cytokines. এই সাইটোকাইন গুলো যে তোমার জ্বরের জন্য রেসপন্সিবল, এটা একটা এভিডেন্স হচ্ছে যে আমরা অনেক সময় অনেক রোগের চিকিৎসার সময় এই সাইটোকাইন ইউজ করি, স্পেশালি হেপাটাইটিস বি, এক্ষেত্রে আমরা ইন্টারফেরন ইউজ করি। এই জন্য আমরা হেপাটাইটিসের চিকিৎসায় যখন আমরা ইন্টারফেরন আলফা ইউজ করি, তখন এটা সাইড ইফেক্ট হিসেবে ফ্লু লাইক সিমটম, অর্থাৎ ফিভার, মাইল্ড যে এগুলো তৈরি হয়। হ্যাঁ, মানে আমরা চিকিৎসা করতেছি হেপাটাইটিসের, কিন্তু ইন্টারফেরন ইউজ করার পরে পেশেন্টের ফ্লু লাইক সিমটম, মনে হয় যে ভাইরাল ফিভার তৈরি হয়েছে। যেটা একটা প্রমাণ যে ইন্টারফেরন গুলা, তার ইন্টারফেরন রেসপন্সিবল ফর কজিং ফিভার। আচ্ছা, এটা একটা ফ্লো চার্টের মধ্যে দেখানোর চেষ্টা করা হয়েছে যে জ্বর কিভাবে হচ্ছে যে ফিভার, মাইক্রোবিয়াল টক্সিন, mediator of inflammation, immunoreaction, stimulate monocyte, macrophage, and endocyte cells to secrete pyrogenic cytokines like interleukin 1, interleukin 6, tumor necrosis factor, interferon alpha by interferon, causing hypothalamic endothalamic to release prostaglandin E2 that causes that changes converted into cyclic AMP, which causes elevated thermoregulatory set point that causes heat conversion and heat production, and finally produces fever. আমি কিভাবে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, এটা আগে একটু বলার চেষ্টা করছি যে ডকুমেন্টেশন ফার্স্ট অফ অল ডকুমেন্ট করতে হবে। পেশেন্ট কিন্তু বলে যে আমার 2 বছর ধরে জ্বর, 1 বছর ধরে জ্বর, যেগুলো হচ্ছে যে কোনো সাইন্টিফিক্যালি অ্যাকসেপ্টেবল না। কারণ একটা মানুষ 2 বছর ধরে জ্বর থাকলে সে বেঁচে থাকা প্রায় অসম্ভব আর কি। পেশেন্ট বলবে যে তার দীর্ঘদিন ধরে জ্বর, 6 মাস ধরে জ্বর, কিন্তু পেশেন্ট অ্যাপারেন্টলি হেলদি। সেক্ষেত্রে পেশেন্টকে আমাদেরকে খেয়াল করে দিতে হবে বা আমাদেরকে শিখিয়ে দিতে হবে যে আপনি জ্বর মাপে একটা চার্ট তৈরি করে রাখবেন। সারাদিনে কোন সময় কেমন জ্বর আসে এটা মাপে লিখে রাখবেন। যদি আপনার 100 ক্রস করে তাহলে জ্বর, 100 নিচে থাকলে এটা জ্বর না। এটা পেশেন্টকে আমাদেরকে কাউন্সিলিং করে দিতে হবে জ্বরের পেশেন্ট আসে সময়। এক্সেসিভ সোয়েটিং, রিকারেন্ট ফিভার, এগুলো আমি বলছি যে অ্যাকম্পানিং ফিচার। হিস্ট্রি টেকিংটা আমরা যেভাবে ফর্মাল হিস্ট্রি নেই, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, হিস্ট্রি অফ হচ্ছে যে প্রেজেন্টিং কমপ্লেন বা চিফ কমপ্লেন্ট, তারপর হচ্ছে পাস্ট ইলনেস। Past illness means past medical history, family history, allergy history, medical history, travel history, occupation history, recreational history, exposure history. Exposure history গুলোর মধ্যে অনেকগুলো আছে, যেমন যে ইন্টারভেনাস ড্রাগ এবুজার, সেক্সুয়াল এবুজার। এই হিস্ট্রিগুলো নেওয়ার সময় পেশেন্টকে খুব মানে সেন্সিটিভ জিনিস, পেশেন্টকে প্রয়ারলি এবং খুব ভালোভাবে আগে কনফিডেন্সিয়াল মেনটেন করতে হবে এবং পেশেন্টকে পোলাইট এবং সেন্সিটিভলি এই হিস্ট্রিগুলো ইলিসিট করতে হবে। কারণ মানুষ থেকে ব্যক্তিগত সমস্যাগুলো এইভাবে ওপেনলি বলতে চায় না, সবার সামনে বলতে চায় না। কাজে এই এক্সপোজার হিস্ট্রি নেওয়ার সময় আমাদেরকে একটু কেয়ারফুল থাকা লাগবে। ইনভেস্টিগেশন যদি সিম্পল জ্বর হয়, আমরা সেক্ষেত্রে নন স্পেসিফিক সিবিসি, ইউরিন ইলেক্ট্রোলাইটস, ক্রিয়েটিনিন, অটো অ্যান্টিবডি, এগুলো আমরা রুটিনলি করতে পারি। চেস্ট এক্সরে, আল্ট্রাসোনোগ্রাম ম্যানেজমেন্ট বলছি। এখন হচ্ছে যে জ্বরের রোগী হচ্ছে যে সবচেয়ে সহজ রোগী এবং সবচেয়ে হচ্ছে যে কঠিন রোগী। তোমাদের ডেইলি প্র্যাকটিসে মনে রাখবা যে আমাদের যে ফিভারের পেশেন্টগুলো ডিল করি, সেগুলো হচ্ছে যে অলমোস্ট 99% বলতে গেলে যে ইটস ভাইরাল ফিভার। এবং এটা যদি ডাক্তারের কাছে নাও আসে, তাহলে কিন্তু এমনি এমনি ভালো হয়ে যাবে। বলা হয় যে ভাইরাল ফিভার বা ইনফ্লুয়েঞ্জা বা এই ধরনের ফিভার চিকিৎসা করলে 7 দিন, চিকিৎসা না করলে 7 ডেজ, এরকম একটা কথা প্রচলিত আছে। বাস্তবে এটা ট্রু। ভাইরাল ফিভারের এগেইনস্টে কিন্তু কোনো চিকিৎসা নাই। ইনফ্লুয়েঞ্জার কোনো ওষুধ আছে? ইনফ্লুয়েঞ্জা বা ভাইরাল ফিভারে কোনো আসলে ওষুধ লাগে না, এমনি এমনি ভালো হয়ে যায়। আমাদের ডাক্তারের কাছে যদি নাও আসে রোগী, 7 দিন পরে এমনি ভালো হয়ে যাবে। কিন্তু যে 1% থাকতেছে, সেটা যদি আমরা ঠিক মতো ডায়াগনোস করতে না পারি,
তাহলে পেশেন্টের কিন্তু মানে আমাদের ফিজিশিয়ানের কিন্তু ঘাম ছুটাই দেওয়ার জন্য জ্বরের রোগী খুবই যথেষ্ট। হ্যাঁ, অনেক সময় কারণ খুঁজে না পারলে তো জ্বরের রোগী জীবনও চিকিৎসা করলে ভালো হবে না। 7 দিন আমি চিকিৎসা দিলাম, ভালো হইলে ভালো, কিন্তু এরপরে যদি আমি মানে ডায়াগনোসিস বসতে না পারি, তাহলে এটা ডাক্তারের জন্য খুব একটা চ্যালেঞ্জিং ম্যাটার টু রিচ ডায়াগনোসিস। কারণ জ্বরের মানে কারণ হাজার হাজার কারণ আছে। হ্যাঁ, আর এক্সাক্ট কারণে যদি আমি বুঝতে না পারি, তাহলে পেশেন্টকে যতই চিকিৎসা দেয়, যতই অ্যান্টিবায়োটিক দেয়, পেশেন্ট কিন্তু ভালো হবে না। সেক্ষেত্রে এটা ডাক্তারের জন্য বা ফিজিশিয়ানের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। তাহলে এই কন্ডিশন গুলাকে আমরা যখন ডায়াগনোসিস বুঝতে পারি না, সেই কন্ডিশনকে বলা হচ্ছে পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। এটা একটা ডেফিনিশনটা খুব জরুরি এবং পরীক্ষার সময় এটা খুব ধরা হয়। তাহলে পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন এমনি যদি ফর্মালি বলতে চাই, তাহলে বলতে হবে যে একটা মানুষের 3 সপ্তাহ ধরে জ্বর, হ্যাঁ, জ্বর মানে ট্রু ফিভার, অর্থাৎ মোর দ্যান 38 ডিগ্রি সেন্টিগ্রেড বা ওই ধরো 100 ডিগ্রি ফারেনহাইটের বেশি, মোর দ্যান 3 উইকস, মোস্ট অফ দ্য ডে, অধিকাংশ দিন। এমন না যে আজকে জ্বর হলো 2 সপ্তাহ নাই, 2 সপ্তাহ পরে আবার একদিন জ্বর হলো, এরকম না। মোস্ট অফ দ্য ডে উইদাউট ডায়াগনোসিস। কতদিন ডায়াগনোসিস হয় নাই, যে উইদাউট ডায়াগনোসিস যদি হসপিটালে ভর্তি হওয়ার 3 দিন পর, অথবা 3 দিন আউট পেশেন্ট ভিজিটে আসে, অথবা 1 সপ্তাহ যদি আমি কন্টিনিউয়াস ইনভেস্টিগেশন করি অ্যাম্বুলেটরি, যে সেই পেশেন্ট যাওয়া আসার মধ্যে আছে, এই জন্য 1 সপ্তাহ আমি পরীক্ষা নিরীক্ষা করতেছি, তবু যদি আমি ডায়াগনোসিস করতে না পারি, তাহলে সেই পেশেন্টগুলোকে আমরা লেবেল করি পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন আর ফিভার অফ আননোন অরিজিন। তাহলে এই ডেফিনিশনটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখো বা মুখস্থ রাখারও চেষ্টা করো। অনেক সময় পরীক্ষায় ধরা হয় যে হোয়াট ইজ পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। তাহলে পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন ইজ ডিফাইন্ড অ্যাজ এ টেম্পারেচার অ্যাবভ 38 ডিগ্রি সেন্টিগ্রেড or multiple occasional for more than 3 weeks without diagnosis, despite initial investigation in hospital for 1 eye. Initial investigation মানে কি, আমরা যে রুটিন ইনিশিয়াল ইনভেস্টিগেশন করেছি, সিবিসি, ইউনারি, সিরাম ইলেকট্রোলাইটস, চেস্ট এক্সরে, আল্ট্রাসোনোগ্রাম, ব্লাড বা ইউরিন কালচার, এগুলো করার পরও আমরা কোনো মানে ডেফিনিট ডায়াগনোসিস করতে পারিনি। হ্যাঁ, 1 সপ্তাহ হসপিটালে ভর্তির পরও, অথবা হসপিটালে 3 দিন ইনভেস্টিগেশন করার পর, অথবা 3 দিন আউটডোরে আসছে, আজকে আসছে, 2 দিন পরে আবার আসলো, তখন পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, আবার একবার আসলো, এবার 3বার আমি চেষ্টা করে দেখলাম আউটডোরে আসার পরও আমি একটা ডায়াগনোসিস বুঝতে পারিনি, তখন আমি এই পেশেন্টগুলোকে লেবেল করব পাইরেক্সিয়া বা আননোন অরিজিন। The Pyrexia unknown origin, what are the causes? There is a big list in the Davidson. এটা মোটা দাগে যদি আমি চিন্তা করি, 5টা পয়েন্ট সবগুলো মনে রাখার চেষ্টা মনে রাখতে না পারলেও, যে এটা আমরা 5টা ভাগে, যদি আমি 3 সপ্তাহ ধরে জ্বরের রোগী আমি ডায়াগনোসিস করতে না পারি, তাহলে আমরা এটা লেবেল করলাম this might be a case of Pyrexia unknown origin. So what may be the cause? It may be infection in most of the cases. ইনফেকশন যদি আমার না থাকে, তাহলে দেখেন সেকেন্ড ওয়ান আমরা চিন্তা করতে পারি ম্যালিগন্যান্ট কন্ডিশন, থার্ড ওয়ান ইজ কানেক্টিভ টিস্যু ডিজিজ, ফোর্থ মিসসেলেনাস, এন্ড ফিফথ ইজ ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিক মিন্স যে আমরা কোনো লেভেলে করতে পারতেছি না, এটা আমরা ইডিওপ্যাথিক হিসেবে লেভেল করতে পারি। হ্যাঁ, তাহলে এই 5টা গ্রুপে আমরা হচ্ছে যে এটিওলজি অফ পাইরেশন অরিজিনকে cause of etiology of Pyrexia অরিজিনকে আমরা ভাগ করতে পারি। নাম্বার 1 ইনফেকশন, malignancy, connective tissue disease, and miscellaneous idiopathic. ইনফেকশনটাকে আমরা কয়েকটা গ্রুপে ভাগ করতে পারি, যে স্পেসিফিক ইনফেকশন, হ্যাঁ, স্পেসিফিক লোকেশন অনুসারে একটা গ্রুপ ভাগ করতে পারি, স্পেসিফিক পেশেন্ট গ্রুপকে ভাগ করতে পারি, এন্ড স্পেসিফিক ইনফেকশন হিসেবে ভাগ করতে পারি। তাহলে স্পেসিফিক লোকেশন মানে কোনো একটা লোকেশন অনুসারে যদি আমরা চিন্তা করতে পারি, তাহলে সেটা ইনফেকশন। যদি আমরা মাথাতে চিন্তা করি যে সিএনএস এ কি হতে পারে, তাহলে ব্রেনে যদি কোনো টিউবারকুলোসিস হয় বা কোনো টিউমার হয় বা কোনো, হ্যাঁ, আমরা ইনফেকশন কথা বলতেছি, ব্রেনে যদি কোনো ইনফেকশন হয়, যেমন এনকেফালোপাইটিস বা মেনিনজাইটিস, অথবা ব্রেন অ্যাবসেস, হ্যাঁ, এগুলো যদি চিন্তা করতে পারি। সেকেন্ড ওয়ান যদি আমি পালমোনারি চিন্তা করতে পারি, তাহলে লাং অ্যাবসেস, হ্যাঁ, যদি আমরা অ্যাবডোমেনে চিন্তা করতে পারি, তাহলে হেপাটোবিলিয়ারি অ্যাবসেস বা প্যানক্রিয়াটিক অ্যাবসেস বা স্প্লিনিক অ্যাবসেস বা রেনাল আর ইউরিনারি ট্র্যাকে কোনো জায়গায় অ্যাবসেস থাকে, স্পেশালি প্রোস্টেট, অথবা হচ্ছে যে সাব ডায়াগমেটিক অ্যাবসেস, হ্যাঁ, বা ডাইভার্টিকুলার অ্যাবসেস, অর্থাৎ কোনো জায়গায় হিডেন কোনো অ্যাবসেস বা এই ধরনের কোনো যদি ইনফেক্টেড ফোকাই থাকে, তাইলে কিন্তু হতে পারে। স্পেসিফিক ইনফেকশন কি, কিছু কিছু ইনফেকশন অনেক সময় লম্বা সময় ধরে থাকতে পারে, যেগুলো সহজে ডায়াগনোসিস পৌঁছানো যায় না। ইনিশিয়ালি হয়তো বা একটা টিউবারকুলার পেশেন্টের 2 দিন 3 দিনের জ্বরে তো আমরা ডায়াগনোস করতে পারি না, যে 2 দিনের জ্বর আমার নিশ্চয়ই টিউবারকুলোসিসটা ফার্স্ট মাথায় রাখবো না।
তাহলে এই ধরনের টিউবারকুলোসিস অথবা হচ্ছে যে লিশমেনিয়াসিস অথবা কিছু ভাইরাল ইনফেকশনও আছে, যেমন ইনফ্লুয়েঞ্জা ইউজুয়ালি শর্ট ডিউরেশন অফ কিন্তু কিছু কিছু ভাইরাল ইনফেকশন আছে যেটা হয়তো অনেক পরে ডায়াগনোসিস করা সম্ভব হয়, যেমন সাইটোমেগালো, ইপস্টেন বার ভাইরাস, এইচআইভি ভাইরাস অথবা ফাঙ্গাল ইনফেকশন, এগুলোও কিন্তু ভাইরাস আননোন অরিজিন হিসাবে প্রেজেন্ট করতে পারে। আরেকটা কি স্পেসিফিক লোকেশন অনুসারে, স্পেসিফিক জিওগ্রাফিক্যাল প্যাটার্ন অনুসারে যে কোন কোন অরিজিনে আসতেছে, কোন কোন সাইড থেকে আসতেছে। স্পেসিফিক যদি কোনো জিওগ্রাফিক্যাল এরিয়া থাকে, যেমন চিটাগাং থেকে আসলে আমরা চিন্তা করতে পারি এটা ম্যালেরিয়া, অথবা ময়মনসিংহে আসতে বলে কালাজ্বর। এরকম আমরা কোনো একটা স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়া হিসাবেও আমরা ইনফেকশনগুলো চিন্তা করতে পারি। ম্যালিগনেন্সিকে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি। কমন হচ্ছে হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি। হেমাটোলজি ম্যালিগনেন্সি কি, যে অ্যাকুট লিউকেমিয়া, লিম্ফোমা, মাল্টিপল মাইলোমা অথবা সলিড টিউমার, যে কোনো অর্গানে যে টিউমার হয়, লাইক আমাদের হেপাটিক বা রেনাল অথবা হচ্ছে যে প্যানক্রিয়াস, কোলন, যে কোনো জায়গায় টিউমার হলে সেটাও ফিভার হিসেবে প্রেজেন্ট করতে পারে। কানেক্টিভ টিস্যু ডিজিজ ইন কেস অফ ওল্ড এজ আমরা চিন্তা করতে পারি টেম্পোরাল আর্টারিটিস অর পলিমায়ালজিয়া রিউমাটিকা। ইন কেস অফ ইয়াং এজের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি স্টিলস ডিজিজ, এসএলই অথবা হচ্ছে যে আদার ভাস্কুলাইটিস আর নিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমেটিক ফিভারস, এই জিনিসগুলো আমরা চিন্তা করতে পারি। মিসলেন্স মানে যে কোনো গ্রুপেই হতে পারে, যে কোনো সিস্টেমে ইনভলভ করতে পারে, লাইক কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেমে যদি আমাদের লেফট এট্রিয়ামে যদি কোনো টিউমার হয়, যেটা কল অ্যাক্টিয়াল মিক্সোমা, অথবা লাংসে যদি সার্কোয়েডোসিস অর অ্যালার্জিক অ্যালভিওলাইটিস। ইন কেস অফ অ্যাবডোমেন আমরা চিন্তা করতে পারি ইনফ্লামেটরি বাউল ডিজিজ লাইক আলসারেটিভ কোলাইটিস অর ক্রোনস ডিজিজ। হ্যাঁ, এই ধরনের যে কোনো সিস্টেমকে ইনভলভ করলে এটা হতে পারে। ইডিওপ্যাথিকের মধ্যে হচ্ছে এটা তো আমরা ইডিওপ্যাথিকে আমরা এটা কোনো কজ আইডেন্টিফাই করতে পারি না। হ্যাঁ, তো যদি মনে রাখতে পারি ইম্পর্টেন্ট কিছু কজ, এইভাবে লোকেশন মানে পুরো সবগুলা পয়েন্ট বা কজ মনে রাখতে না পারলে গ্রুপগুলা কোন কোন গ্রুপে ইনফেকশন করে এটা একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা, লাস্ট আমরা হচ্ছে যে ওই ফিভারে যখন অ্যাসেসমেন্ট করছিলাম, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা চিন্তা করেছিলাম যে ডকুমেন্টেশন অফ দ্য ফিভার, হ্যাঁ, তারপরে তার সোয়েটিং আছে কিনা, মাসেল হেডেক, নেক, রিজিডিটি, ভমিটিং, এই জিনিসগুলো আমরা অ্যাসেস করেছিলাম। হিস্ট্রি নেওয়ার সময় আমরা চিন্তা করেছিলাম যে ফর্মাল হিস্ট্রি নেই, হ্যাঁ, যে চিফ কমপ্লেন, পাস হিস্ট্রি, মেডিকেল হিস্ট্রি, অ্যালার্জি হিস্ট্রি, ডিকটেশন, এক্সপোজার হিস্ট্রি। কিন্তু যদি পাইরেক্স বানানো অরিজিন হয় ঠিক একইভাবে হিস্ট্রি নিতে হবে। কিন্তু এখানে আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদেরকে পিডিসি খুঁজতে হবে। পিডিসি মিনস পটেনশিয়াল ডায়াগনস্টিক ক্লু। পটেনশিয়াল ডায়াগনস্টিক ক্লু, পটেনশিয়াল ডায়াগনস্টিক ক্লুটা কি, যে কোনো লোকালাইজিং সাইন অর সিমটমস দ্যাট হেল্প আস টু রিচ দ্য ডায়াগনোসিস, দ্যাট ইজ কল্ড পিডিসি অর পটেনশিয়াল ডায়াগনস্টিক ক্লু। হ্যাঁ, সে যে একটা লিম্ফ নোড যদি আমরা পালপেবল পাই, ইটস এ ক্লু। যদি আমি স্প্লেনোমেগালি পেয়ে থাকি তাহলে ইটস এ ক্লু। তো এই ধরনের কোনো ক্লু আছে কিনা সেটাকে আমরা বলা হচ্ছে পিডিসি বা পটেনশিয়াল ডায়াগনস্টিক ক্লু, যেটা আমাকে জ্বরের কারণ নির্ণয় করতে হেল্প করবে। এইটাকে আমরা সবসময় জেনারেল ফিজিক্যাল এবং হচ্ছে যে সিস্টেমিক এক্সামিনেশন করার সময় এই আমাদের ক্লুটাকে খুঁজতে হবে, এবং এটা আমাকে রিপিটেডলি করতে হবে। জ্বরের রোগীকে যখন ভর্তি থাকে আমাদেরকে প্রতিদিন এক্সামিন করতে হবে, এবং কিছু কিছু স্পেশাল জিনিসের ক্ষেত্রে অ্যাটেনশন দিতে হবে, লাইক হচ্ছে যে লিম্ফ নোড, হ্যাঁ, অর্গানোমেগালি, র্যাশ, বনি টেন্ডারনেস, তারপর অল্টার্ড কনসাসনেস লেভেলস। হ্যাঁ, এই জিনিসগুলোকে আমি প্রতিদিন এক্সামিন করতে হবে, প্রতিদিন সার্চ করতে হবে। ভাই কেন মানে প্রতিদিন করতে হবে? গতকালকে এক্সামিন করেছে, আজকে করার উদ্দেশ্যটা কি? তাহলে উদ্দেশ্যটা হচ্ছে যে পেশেন্টকে সব সাইন বা সিমটম একদিনে অ্যাপিয়ার করে না। When you examine the patient, then lymph node is normal, but after 2 days, there may be lymph node may be palpable. আজকে তুমি হয়তো স্প্লিনটা নট পালপেবল, 3 দিন বা 7 দিন পরে তোমার স্প্লিন পালপেবল। যেমন যে যদি আমরা এন্ট্রি ফিভার স্প্লিনোমেগালি পাওয়া যায়, কিন্তু এটা ফার্স্ট ডেতে তো নাও পাওয়া যেতে পারে, এট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট উইকে পাওয়া যেতে পারে। এই জন্য জ্বরের রোগীকে আমরা যদি কারো ডায়াগনোসে পৌঁছতে না পারি বা পৌঁছতেও মানে আমরা যে কোনো জ্বরের রোগী, আইদার ইট লেভেল অ্যাজ প্যারিশ ওয়ান অরিজিন অর নট, এটা যে পিইউ হোক বা না হোক, জ্বরের রোগীকে আমাকে রিপিটেডলি প্রতিদিনই এক্সামিন করতে হবে।
প্রতিদিনই আমাকে জেনারেল ফিজিশিয়ান করে দেখতে হবে বনি টেন্ডারনেস, র্যাশ, লিম্ফেডিনোপ্যাথি আছে কিনা, হেপাটোবিনোগালি আছে কিনা, বা আদার সাইন অফ ইনফেকশন আছে কিনা। এটা আমাকে প্রতিদিন এক্সামিনেশন করতে হবে। উদ্দেশ্যটা কি, যে গতকালকে আমার হয়তো বা কোনো সাইন সিমটম নাই, আজকে হয়তো বা আমি কোনো একটা সাইন বা সিমটম পেতে পারি, যেটা আমাকে হচ্ছে যে পেশেন্টের ডায়াগনোসিস করতে হেল্প করবে। তো এই ধরনের পিটিসি আমাকে খুঁজে বাইর করতে হবে। না হলে আমরা হচ্ছে যে পেশেন্ট বাইরের সব আন্দোলন খুবই চ্যালেঞ্জিং। কারণ আমরা তো লট অফ কজেস, 100 to 1000 কজেস দ্যাট কজেস ফিভার। তাহলে আমরা যদি কোনো রাস্তা খুঁজে না পাই, তাহলে আমরা কোন দিকে আগাবো বা কোন দিকে আমরা ইনভেস্টিগেশন করবো? তাহলে হাজার হাজার ইনভেস্টিগেশন করার পরও আমরা হচ্ছে যে ঠিকভাবে ডায়াগনোসিস করতে পারবো না। কিন্তু যদি আমি ক্লু পাই, তাহলে আমার জন্য ডায়াগনোসিস করতে সুবিধা হবে। ফর এক্সাম্পল, if I found যে ফিভার উইথ লিম্ফেডিনোপ্যাথি, তাহলে আমার ডায়াগনোসিসের ইনফেকশন লাইনটা বা ওয়েটা খুব ন্যারো হয়ে গেল। তখন আমরা চিন্তা করবো জ্বরের সাথে লিম্ফেডিনোপ্যাথি কি জিনিস হতে পারে। তাহলে হতে পারে কি কোনো ইনফেকশন ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি আইদার টিউবারকুলোসিস অর ভাইরাল ব্যাকটেরিয়া ইনফেকশন, অথবা ম্যালিগনেন্সি হতে পারে, তোমার লিউকোমিয়া, লিম্ফোমা। যদি ফিভারের সাথে যদি আমার স্প্লিনোমেগালি পাই, তাহলে আমি এন্ট্রি ফিভারের ক্ষেত্রে যদি আমি বনি টেন্ডারনেস পাই, তাহলে আমি চিন্তা করবো কি, তাহলে চিন্তা করতে পারি যে এটা অ্যাকুট লিউকেমিয়া। ফিভারের ক্ষেত্রে যদি আমি হেপাটোস্প্লিনোমেগালি দুইটাই পাই, তাহলে আমরা চিন্তা করতে পারি ম্যালেরিয়া, কালা জ্বর, এই ধরনের আর কি। তাহলে আমি যদি কোনো ক্লু না পাই, তাহলে বেসিক্যালি আমাদের হচ্ছে ডায়াগনোসিস করা খুব ডিফিকাল্ট। এই জন্য আমাদেরকে রিপিটেডলি জেনারেল এন্ড ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। শোনা যাচ্ছে যে মোস্তাকিম? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে একটা হচ্ছে রিপিটেডলি জেনারেল এন্ড ফিজিক্যাল এক্সামিনেশন করব। আর বিফোর গোয়িং টু দ্য ইনভেস্টিগেশন উই মাস্ট ইন কেস অফ পারিসোয়ানোলজি, আমরা হচ্ছে যে জ্বর রোগীর ইনভেস্টিগেশন করার আগে আমাদেরকে কিছু, যদি পেশেন্ট কোনো অ্যান্টিবায়োটিক থাকে সেগুলোকে আমাদেরকে বন্ধ করে দিতে হবে, অথবা যদি কোনো গ্লুকোকর্টিকয়েড বা স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ বা মেডিকেশন থাকে সেটাকে আমাদেরকে স্টপ করতে হবে। কারণ কতদিন আগে স্টপ করবো সাথে সঙ্গে? আমি যদি পারিসোয়ান অরিজিন চিন্তা করি, তাহলে আমাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সব ধরনের অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিতে হবে। যে আমি হয়তো 3 সপ্তাহ ধরে জ্বর, কোনো ডায়াগনোসিস পাচ্ছে না, তাহলে স্টপ অল অ্যান্টিবায়োটিক্স এন্ড অল, যদি হচ্ছে যে স্টেরয়েড মেডিকেশন। কারণ তাহলে আমরা হচ্ছে যে 3 দিনের মধ্যে সাধারণত অ্যান্টিবায়োটিক খেলে 3 দিনের মধ্যে কালচার ইউজুয়ালি দেওয়া যায় না, কালচার দিলে সেটা ইউজুয়ালি পজিটিভ আসে না। তাহলে অ্যান্টিবায়োটিক বন্ধ করার 3 দিন পাঠাতে হবে। তাহলে আমি পিইউ চিন্তা করলে সঙ্গে সঙ্গে আমাকে অ্যান্টিবায়োটিকগুলো হোল্ড করতে হবে। কোনো মেডিসিন পেয়ে থাকলে সেটাকে হোল্ড করতে হবে। কারণ স্টেরয়েড কি করে, স্টেরয়েড হচ্ছে যে লিম্ফ্যাট, যদি কোনো লিম্ফ্যাটোপ্যাথি এর সাইজটাকে বা কোনো ইনফ্লামেশন থাকলে সেখানে কমায় দেয়, এবং কোনো লিম্ফ থাকলে বা এই ধরনের কোনো সোয়েলিং থাকলে সেগুলোকে সাইজটাকে রিডিউস করে দেয়, তাহলে আমাদেরকে ডায়াগনোসিস থেকে সমস্যা হয়। তাহলে এই পেশেন্টগুলোকে যদি পিইউ পাইরোসা বা আননোন অরিজিন নিয়ে আসে, তাহলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি? তাহলে প্রথমে আমি হিস্ট্রি অ্যাজ ইউজুয়াল যে কোনো যে হিস্ট্রি যেভাবে নিলাম ওইভাবে নিতে হবে। হচ্ছে যে আমাকে ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। থার্ড ওয়ান হচ্ছে যে আমি যদি কোনো অ্যান্টিবায়োটিক পেয়ে থাকে অথবা কোনো স্টেরয়েড মেডিকেশন পেয়ে থাকে সেটাকে বন্ধ করতে হবে। ফোর্থ ওয়ান করতে হবে যে আমরা যে কোনো জ্বরের রোগী থাকলে যে বেসিক ইনভেস্টিগেশন, সিবিসি, ইউরিন, ক্রিয়েটিন, চেস্ট এক্সরে, আল্ট্রাসোনোগ্রাম, ইলেকট্রোলাইট, লিভার ফাংশন টেস্ট, এই জিনিসগুলো যে রুটিন যে আমরা টেস্টগুলো করে থাকি সেগুলো আমরা করতে পারি। ব্লাড কালচার, ইউরিন কালচার, এগুলো সব আমরা করতে পারি। এগুলো করবো আমরা বেসিক আর কি। এগুলো যদি আমি ডায়াগনোসিস করতে পারি। আরেকটা জিনিস এখানে আমি একটু ভুলে গেছিলাম, যে পেশেন্ট ম্যানিপুলেট করে কিনা জ্বর, যে সেটাকে একটা টার্ম দেওয়া হচ্ছে ফ্যাকটিশিয়াস ফিভার। পেশেন্ট থার্মোমিটারকে ম্যানিপুলেট করতে পারে বা যে কোনো ভাবে নিজেই টেম্পারেচারকে রাইজ করতে পারে। যে ঠিক আছে, যে থার্মোমিটারকে সে ঘষে অথবা একটু গায়ে ওয়ার্ম করে বা হট ব্যাগ অ্যাপ্লাই করে এই ধরনের সে টেম্পারেচারটাকে টেম্পোরারি সে রাইজ করতে পারে ফর সার্টেন বেনিফিট, গেটিং বেনিফিট। হয়তো বা সে ছুটি নেবে বা কোনো কিছু কাজে ফাঁকি দিবে, এই ধরনের জন্য সে জ্বরে এই ধরনের ফ্যাকটিশিয়াস ফিভার আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে ওষুধ খাওয়ার কারণে কিন্তু পেশেন্টের ড্রাগ ফিভার হতে পারে। এটা ইম্পর্টেন্ট একটা কজ হচ্ছে যে
তোমার হচ্ছে পারিসমান আনানো উচিত। অনেক সময় আমাদের এক্সপেরিয়েন্সে দেখা গেছে যে অনেকদিন ধরে রোগী জ্বরে রোগে ভুগতেছে, হ্যাঁ, আজকে আমার কাছে গেছে, আমি দিচ্ছি একজন অ্যামোক্সিসিলিন, আরেকজনের কাছে গেছে সে দিচ্ছে মেট্রোনেট বা সেপ্টাইজন, আরেকজনের কাছে গেছে সে মেরোপেনাম। মানে পেশেন্টের হয়তো বা ধৈর্য নয়, ডাক্তারেরও ধৈর্য নয়, মানে ধৈর্য নয়, সে হচ্ছে বা চাচ্ছে যে র্যাপিড ইমপ্রুভমেন্ট অফ দ্য ফিভার। আজকে সে মানে জ্বরের জন্য ডাক্তার কাছে ডাক্তার অ্যান্টিবায়োটিক দিচ্ছে, সে একদিন বা দুদিনের মধ্যে ইমপ্রুভমেন্ট হয় না, কিন্তু পেশেন্ট তো চায় ম্যাজিক্যাল ইমপ্রুভমেন্ট, আজকে চিকিৎসা দিয়ে সে কালকেই বা আজকে বিকালে সে ভালো হতে চায়। তো এরকম ডক্টর টু ডক্টর ঘোরার কারণে রেজিস্ট্যান্স অফ অ্যান্টিবায়োটিকের কারণে পেশেন্টের ফিভার হতে পারে। এই ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট যদি অ্যান্টিবায়োটিকটা বন্ধ করে দেয় জাস্ট, তাহলে কিন্তু পেশেন্টের ফিভার ইমপ্রুভ হয়ে যায়। এটাকে বলা হয় ড্রাগ ফিভার। এটাও মাথায় রাখতে হবে যে পেশেন্ট হেপাজারলি ৩-৪ প্রকার অ্যান্টিবায়োটিক খেয়ে আসছে কিনা। তাহলে অ্যান্টিবায়োটিকের কারণেও জ্বর হতে পারে, এটাও কিন্তু পাইরেশিয়া অনানোর যেটা ইম্পর্টেন্ট কারণ, স্পেশালি ইন আওয়ার কান্ট্রি বা আওয়ার সোসাইটি। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তাহলে সবকিছু পাওয়ার পরে যদি আমরা কোনো কিছু না পাই, নেক্সট স্টেপ যদি পিডিসি থাকে, মানে পটেনশিয়াল ডায়াগনস্টিক ক্লু থাকে, তাহলে হচ্ছে যে আমাকে সেই হিসেবে অ্যাপ্রোচ করতে হবে। সেই হিসেবে অ্যাপ্রোচ মানে কি, জ্বরের সাথে আমি লিম্ফ নোড পাইলাম, তাহলে আমাকে লিম্ফ নোডটা ধরে আগাইতে হবে। তাহলে লিম্ফ নোডটা ধরে আগাইতে হবে কি, লিম্ফ নোড আমাকে এফএনএসি অর বায়োপসি করতে হবে। তো এটার আগে আবার আমাকে পেরিফেরাল ব্লাড প্রিন্ট করতে হবে, কারণ লিম্ফ নোড প্যাটনোপ্যাথিতে অ্যাকুট লিউকেমিয়া তো হতে পারে। তো সেক্ষেত্রে আমি যদি অ্যাকুট স্ক্রু না করে লিম্ফ বা পেশেন্টের এপ্লাস্টিক অ্যানিমিয়া থাকতে পারে, সেক্ষেত্রে যদি আমি এটা স্ক্রু না করে যদি আবার লিম্ফ নোড বায়োপসি করি, সেক্ষেত্রে ওখানে ইনফেকশন বা হেমাটোমা হওয়ার চান্স থাকতে পারে। তাহলে কোনো ডায়াগনস্টিক ক্লু থাকলে আসলে ডায়াগনোসিস পৌঁছানোর সুবিধা। অথবা যদি কারো বনি টেন্ডারনেস থাকলো, তাহলে সেক্ষেত্রে আমরা বোন ম্যারো অ্যাসপিরেশন করতে পারি। হ্যাঁ, এভাবে ডায়াগনোসিসে পৌঁছানো সম্ভব। যদি ডায়াগনোসিসে পৌঁছানো সম্ভব না হয়, তাহলে অথবা যদি কোনো পিডিসি না থাকে, তাহলে আমরা কি করতে পারি, তার ক্রায়োগ্লোবিন করে দেখতে পারি অথবা ফান্ডোস্কোপি করতে পারি। ক্রায়োগ্লোবিন করে উদ্দেশ্য যে কোনো তার ভাস্কুলাইটিস আছে কিনা, অথবা ফান্ডোস্কোপি করতে পারি। ফান্ডোস্কোপি করে দেখার উদ্দেশ্য চোখের মধ্যে অনেক সময় করাইড টিউবারকুল পাওয়া যায় অথবা রথ স্পট পাওয়া যায় ফান্ডোস্কোপি করে, যেটা একটা ক্লু। রথ স্পট কিসে পাওয়া যায়, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসে পাওয়া যায়। করাইড টিউবার কিসে পাওয়া যায়, ডিসেমিনেটেড টিউবারকুলোসিসে পাওয়া যায়। তাহলে এই ধরনের আমরা যেগুলো শান্ত কমনলি আমরা অন্য জ্বরের ক্ষেত্রে করি না। এবারও এসব করার পরও যদি আমি কিছু না পাই, তাহলে আমাকে স্ক্যানিং করতে হবে বডিটাকে। হ্যাঁ, বডিটাকে স্ক্যানিং কিভাবে করতে পারি, এটা আমরা কয়েকটা মেথডে করতে পারি। একটা হচ্ছে এফডিজি পেট স্ক্যান, শুধু নামগুলো মনে রাখো। এফডিজি পেট স্ক্যান মানে ফ্লুরো ডিঅক্সি গ্লুকোজ পজিট্রন ইমিশন টোমোগ্রাফি। আরেকটা হচ্ছে কি লিকোসাইট স্ক্যানিং। এটা কিভাবে করা হয় শুধু একটু বলি যে পেশেন্টকে একটা সাবস্টেন্স যেটা নাম হচ্ছে ফ্লুরো ডিঅক্সি গ্লুকোজ খাওয়ার পরে পজিট্রন ইমিশন পেট স্ক্যান করা হয়। তাহলে শরীরে যদি কোনো জায়গায় ইনফেকশন থাকে বা কোনো ইনফ্লামেশন থাকে, তাহলে ওই ইনফেকশন ফোকাস বা ইনফ্লামেশনটা কি করে, এই সাবস্টেন্সকে আপটেক করে। এটাকে তখন আমরা গামা ক্যামেরার সাহায্যে ক্যামেরার মাধ্যমে দেখতে পাই যে ওই জায়গায় আমরা হচ্ছে যে সমস্যা আছে। যেমন স্যাটেলাইটের মাধ্যমে স্ক্যানিং করা হয় যে কোন জায়গায় কোনো কিছু আছে কিনা, কোনো জায়গায় কোনো অ্যাবনর্মাল মুভমেন্ট বা কোনো সমস্যা আছে কিনা, যেটা স্যাটেলাইট স্ক্যানিং এর মাধ্যমে আমরা দেখতে পারি। ঠিক সেরকম আমাদের শরীরটাকে স্ক্যানিং করে দেখতে পারি যে শরীরে কোনো একটা পজিশনে কোনো ইনফ্লামেশন বা ইনফেকশন আছে কিনা। যদি থাকে তখন ওই জায়গাতে আমরা সিটি গাইডেড বা আল্ট্রাসোনো গাইডেড আমরা কি এফএনএসি বা এক্সপ্রেশন করে ওটাকে আমরা বায়োপসি বা কালচার করতে পারি। এটুকুই বোঝা গেছে এই কথাটা মোস্তাকিম? জি স্যার, আরেকবার বললে স্যার ভালো হবে স্যার। এই জিনিসগুলো এমন কিছু কঠিন টার্ম হচ্ছে, এগুলো হচ্ছে যে যদি এখন অ্যাভেলেবেল না এই ইনভেস্টিগেশন গুলো আমাদের লোকাল সেটিং এ, কিন্তু অনেক হায়ার সেন্টারে এই জিনিসগুলো কিন্তু আছে। যেমন পেট স্ক্যান বা পেট সিটি, এটা কিন্তু ঢাকায় অ্যাভেলেবেল। এক সময় যেমন তোমাদের মতো আমরা স্টুডেন্ট ছিলাম, তখন কিন্তু আমরা সিটি স্ক্যান বা এমআরআই মেশিন দেখি নাই, যেমন এখন এটা অ্যাভেলেবেল তোমরা দেখতেছো। ঠিক সেরকম অথবা তোমরা যখন আমার লেভেলে আসবা, তখন দেখবা যে এই পরীক্ষাগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। হ্যাঁ, এগুলো তখন আমরা করতে পারবো। যেটা বলতেছিলাম, স্ক্যানিং মানে হচ্ছে কি আমাদের শরীরের মধ্যে একটা কেমিক্যাল সাবস্টেন্স অথবা আমাদের শরীরে যে লিকোসাইড, ওটার মধ্যে একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স ট্যাগ করে দেওয়া হয়। হ্যাঁ, দিয়ে শরীরের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হয়, তাহলে ব্লাডের মধ্যে সার্কুলেট হতে থাকে। এখন ব্লাডে শরীরের মধ্যে যদি কোনো জায়গায় একটা ইনফ্লামেশন বা একটা ইনফেকশন থাকে ফোকাস, তখন কি করবে, এই জিনিসটাকে আপটেক করবে। বা কোনো একটা ম্যালিগনেন্সি থাকলো, তখন সেটা
আপটেক করবে। আপটেক করলে আমরা তখন গামা ক্যামেরার সাথে দেখবো যে কোন জায়গায় একটা ইনফ্লামেশন বা যখন হট স্পট বা রেড স্পট পাওয়া যাচ্ছে, তখন সেখান থেকে আমরা কি করব যে সিটি স্ক্যান বা আল্ট্রাসাউন্ড অথবা এমআরআই নিডিলের মাধ্যমে, এমআরআই দিয়ে তো করা হয় না, সিটি এবং আল্ট্রাসাউন্ড গাইডেড অ্যাসপিরেশন করতে পারি। অ্যাসপিরেশন করে ওইটাকে আমরা হিস্টোপ্যাথোলজি অথবা কালচার করতে পারি যে কোনো ইনফেকশন আছে কিনা অথবা কোনো ম্যালিগন্যান্ট সেল আছে কিনা। এইভাবে আমরা হচ্ছে যে ডায়াগনোসিস করতে পারি। স্যার ক্রায়োগ্লোবিন আছে ফান্ডোস্কোপি আরেকবার বলেন স্যার একটু। হ্যাঁ, ক্রায়োগ্লোবিন, এটা যদি তোমার হচ্ছে যে ক্রায়োগ্লোবিনটা করা হয় যদি কোনো ভাস্কুলাইটিস বা এই ধরনের কোনো ডিজিজ থাকে কিনা সেটাতে পজিটিভ বেশি পাওয়া যাবে, পজিটিভ হবে। আর কোরাইড টিউবারকুলটা কি, কোরাইড টিউবারকুলটা হচ্ছে যে আমরা ফান্ডোস্কোপি করে চোখের মধ্যে এক ধরনের ছোট টিউবারকুল জাতীয় দেখবো আর কি, হ্যাঁ, ফাইন্ডিংস চোখে ফান্ডোস্কোপি করলে, হ্যাঁ, এই ফান্ডোস্কোপিটা করলে চোখে এটা কোরাইড টিউবারকুল, এটা যদি পাওয়া যায় এটা ডায়াগনস্টিক ফর টিউবারকুলোসিস। আরেকটা পাওয়া যেতে পারে ফান্ডোস্কোপি কারে সাধারণত আমরা প্যাপিলোইডিমা দেখি কমনলি, আমরা ফান্ডোস্কোপি করার উদ্দেশ্য বা কোনো ব্লিডিং আছে কিনা। অনেক সময় একটা রথ স্পট পাওয়া যায়। রথ স্পট কি, একটা হোয়াইট স্পট সারাউন্ডেড বাই এ রেড স্পট, হ্যাঁ, এটা ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস পাওয়া যায়। হ্যাঁ, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস অনেকগুলো ফিচার পাওয়া যায়, হাতি স্প্লিন্টার হেমোরেজ, জেনুইন লিশন, বা হচ্ছে যে তোমার আমরা যেটা পারি যে তোমার রিউমাটিক নোডুল, এরিথেমাটা মার্জিনাম, এরকম চোখে যদি ফান্ডোস্কোপি করি ইনফেক্টিভ না, ওটাই সরি ভুলে বলেছি, ওটাই রিউমাটিক ফিভারে পাওয়া যায়। যদি আমরা হচ্ছে যে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসের আন্ডার ফিজিক্যাল সাইন দেখি স্প্লিন্টার হেমোরেজ, জেনুইন লিশন, আর একটা হচ্ছে অসলার নোটস পেতে পারি। ঠিক সেরকম চোখে যদি আমি দেখি তাহলে হচ্ছে যে আমি এক ধরনের স্পট পাবো, সেটাকে বলা হচ্ছে রথ স্পট। ওকে, বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এই আমি যদি সিন্টিগ্রাফি বা স্ক্যানিং করেও কোনো কিছু না পাই, তখন আমি করতে পারি সিটি স্ক্যান অফ দ্য চেস্ট অথবা সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন। আরেকটা ফাইনালি করতে পারি কি টেম্পল আর্টারি বায়োপসি। বিকজ আমরা একটা জানলাম যে ওল্ড এজে টেম্পল আর্টারাইটিস ওয়ান অফ দ্য কজ অফ পাইরেশিয়া আননোন অরিজিন। হ্যাঁ, তাহলে ওল্ড এটা কিন্তু আবার আমাদের ইয়াং এজ লেস দ্যান 55 ইয়ার্স ওল্ডে সাধারণত এটা আমরা করি না, কারণ এই এজে সাধারণত হয় না, ইউজুয়ালি ওল্ডার এজে হয়। সেক্ষেত্রে আমরা টেম্পল আর্টারি থেকে বায়োপসি নিতে পারি যে টেম্পল আর্টারি ভাস্কুলাইটিস হচ্ছে কিনা বা টেম্পল আর্টারাইটিস হচ্ছে কিনা। এই সব চেষ্টা করার পরও যদি ডায়াগনোসিস করলাম, তাহলে তো সেই হিসাবে যদি আমি ডায়াগনোসিস করি ম্যালিগন্যান্সি বা ইনফেকশন, তাহলে তো আমরা সেই হিসাবে ট্রিটমেন্ট দিতে পারি। কিন্তু যদি কোনো ডায়াগনোসিস করা সম্ভব না হয়, তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে যদি পেশেন্ট স্টেবল থাকে তাহলে ফলো আপ করতে পারি। হ্যাঁ, ফলো আপ মানে কি, এখন আমি রেগুলারলি ফলো আপ করলাম, কি জন্য ফলো আপ করি, যে আমরা 2 দিন 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর আবার পেশেন্টকে আসতে বলতে পারি যে নতুন কোনো ক্লু পাওয়া যায় না। ক্লু মানে কি, ওই যে কোনো লিমনোড পাওয়া যায় নাকি, কোনো র্যাশ পাওয়া যায় কিনা, কোনো অর্গানোমেগালি পাওয়া যায় না, বা আমরা রিপিট ইনভেস্টিগেশন করতে পারি যে আজকের টেস্টগুলো হয়তো বা নর্মাল, হ্যাঁ, এই টেস্টগুলো হয়তো বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে অ্যাবনর্মাল হতে পারে, তাহলে আমি সেভাবে ডায়াগনোস করব। অথবা আমরা কি এনএসআইডি ট্রায়াল দিতে পারি ব্লাইন্ডলি। আর যদি ডায়াগনোসিস করা সম্ভব না হয়, পেশেন্টের কন্ডিশন ডিটোরিয়েশন করে, তাহলে আমরা আবার ডায়াগনোসিস মানে রিপিটেড টেস্টগুলো আবার রিপিট করতে পারি, অথবা কোনো ট্রায়াল দিতে পারি, হ্যাঁ, কোনো ড্রাগের ট্রায়াল দিতে পারি। বেসিক্যালি আমাদের দেশে যেমন টিউবারকুলোসিস কমন, আমরা যদি সব জ্বরের কারণগুলো যদি আমরা না পাই, হ্যাঁ, ধরো যে আমরা সব কমন যেগুলো ইনফেকশাস ফোকাস সেগুলো যদি না পাই, তো আমরা একটা থেরাপিউটিক ট্রায়াল দেই, যে আমরা পেশেন্টকে দেই, ঠিক আছে, কোনো কষ্ট পাচ্ছি না, কোনো অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে না, পেশেন্টের অন্য কোনো ম্যালিগন্যান্সিও পাচ্ছি না, তাহলে আমাদের দেশে যদি টিউবারকুলোসিস কমন, তাহলে আমরা একটা থেরাপিউটিক ট্রায়াল অফ অ্যান্টিটিউবারকুলার ড্রাগ দিতে পারি। এটা আমাদের দেশে, এটা জিওগ্রাফিক এরিয়া টু এরিয়া এটা ভেরি করতে পারে। হ্যাঁ, সব জায়গায় যে টিবির ট্রায়াল দিতে হবে তা না, যে জায়গায় যেটা কমন সেই জায়গায় সেই হিসাবে ওটা হয়তো বা ট্রায়াল দেওয়া যেতে পারে। যেমন আমার টিবির ট্রায়াল, যদি জ্বর নিয়ে আসলো পেশেন্টকে, আমার আছে যে কোনো কিছু না পাওয়ার পরে অ্যান্টিটিউবারকুলার ড্রাগ অন ট্রায়াল বেসিসে দেওয়ার পরে দেখি যে 2 সপ্তাহ পরে পেশেন্টের জ্বর কমে গেল, ক্লিনিক্যালি ইমপ্রুভ করলো, তখন আমরা হচ্ছে টিউবারকুলার ড্রাগস কন্টিনিউ করি। আর যদি পেশেন্ট স্টেবল থাকে তাহলে আমরা এনএসআইডি দিতে পারি। তো এই পেশেন্টগুলোর প্রগনোসিস কি হয়, মাইক্রোওয়েভ অত ডিটেলস আর যাচ্ছি না। হ্যাঁ, এই একটা জিনিস খালি শুধু মনে রাখতে হবে যে যদি পাইরেশিয়া আননোন অরিজিনের পেশেন্ট গুলাকে আমাদের যেমন রিপিটেডলি এক্সামিন করা লাগে, রিপিটেডলি হয়তো বা আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা লাগতে পারে। হ্যাঁ, যেমন যে 15 দিন আগে হয়তো বা সে সিবিসি উইথ পিভিএফ করছে, 15 দিন পরে আমাকে আবার রিপিট করা লাগতে পারে। তো সেক্ষেত্রে পেশেন্টকে আমাকে কাউন্সিলিং করে নিতে হবে, যে পেশেন্ট হয়তো বা এক্সস্টেড হতে পারে, হঠাৎ স্বাভাবিক, বারবার টাকা খরচ হচ্ছে, ডায়াগনোসিস পৌঁছানো যাচ্ছে না, কিন্তু পেশেন্টকে ভাবে কাউন্সিলিং করে নিতে, যে অনেক সময় আমরা হচ্ছে যে
এই পরীক্ষার রিপোর্টটা হয়তো বা 2 সপ্তাহ আগে নর্মাল ছিল, কিন্তু 2-3 সপ্তাহ পরে তো এটা বাবা অ্যাবনর্মাল হতে পারে, সেজন্য আমরা করাম। তো একই চেস্ট এক্সরে হয়তো বা আমি 15 দিন আগে চেস্ট এক্সরে নর্মাল, হ্যাঁ, যেমন যে একটা জ্বরের রোগী যদি আমি টিউবারকুলোসিস হইলো, তাহলে পেশেন্টকে আমি যদি আজকেই জ্বর হলে আজকে যদি আমি চেস্ট এক্সরে করি, তাহলে কোনো এভিডেন্স তো পাবো না। তাহলে 2 সপ্তাহ পরে আমি যদি চেস্ট এক্সরে করি, তাহলে সেক্ষেত্রে আমি কি সেক্ষেত্রে ফাইন্ডিংস পেতে পারি। কিন্তু পেশেন্ট হয়তো বলতে পারে আমি তো 2 দিন আগে বা 2 সপ্তাহ আগে তো এক্সরে করলাম ভাই, আবার এক্সরে দিচ্ছেন কেন? এইভাবে কাউন্সিলিং করা নিতে পারে। যেমন রিপিটেডলি আমাদেরকে ডায়াগনস্টিক সাইন সিম্পটমের জন্য টেস্ট করা লাগতে পারে, ঠিক সেরকম রিপিটেডলি আমাদেরকে পেশেন্টকে ইনভেস্টিগেশন করা লাগতে পারে, রুটিন ইনভেস্টিগেশন, স্পেশাল ইনভেস্টিগেশন, এটা মাথায় রাখতে হবে। আর এটা মাথায় আরেকটা জিনিস রাখতে হবে প্রগনোসিস সম্পর্কে, যে আমার রোগীর ফেট কি। দেখা যায় যে এটা ডেভেলপ কান্ট্রি তো 30-40% পেশেন্ট মারা যায়, 30-40% পেশেন্ট মারা যায়, এবং বাকি পেশেন্টগুলোর ক্ষেত্রে যদি আমরা ডায়াগনোসিস করতে না পারি, তাহলে স্পন্টানিয়াসলি ভালো হয়ে যায়। মানে 50% পেশেন্ট কিন্তু স্পন্টানিয়াসলি কিছু কিছু ভালো হওয়ার চান্স থাকে, এবং কিছু কিছু যেমন 30-40% পেশেন্ট মারা যায়। যেগুলো পেশেন্ট ইউজুয়ালি মারা যায় সেগুলো আসলে মেইনলি ডিউ টু ম্যালিগনেন্সি। দ্যাটস অল ফর টুডে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। মোস্তাকিম, স্যার। জি বলো। ও স্যার, আমাদের স্যার নরমালি স্যার হয় যে বাংলাদেশের মানুষগুলো স্যার কোনো কজ পাইলাম না স্যার, ক্লিনিক্যাল চেঞ্জ করে ফেলাইলো, তখন স্যার আমরা কি করি স্যার? সরি, বুঝতেছি না। স্যার আমরা তো মনে করি এখন পিডিসি পাইলাম না, রোগীকে বললাম 15 দিন পর আসো, হ্যাঁ, তখন তো স্যার রোগী নাও আসতে পারে, তখন তো স্যার আমি তার ডায়াগনোস করতে পারলাম না। এটাই তো বেসিক্যালি হয়। দ্যাটস ডিপেন্ডস আপন দ্য ডক্টর পেশেন্ট রিলেশনশিপ। ইউ হ্যাভ টু গেইন দ্য কনফিডেন্স অফ দ্য পেশেন্ট। হ্যাঁ, এখন আমাদের মানে এই যে রুগীরা ঘুরে ঘুরে অনেক সময় কি হয় যে দেখা যায় যে ইন্ডিয়া চলে যাচ্ছে, বা সিঙ্গাপুর চলে যাচ্ছে, তখন তো 2-3 মাস পরে যায়, তাই না? তখন কিন্তু ওখানে ডায়াগনোসিস পৌঁছানো যায়, কিন্তু তখন ওরা বলে কি যে বাংলাদেশে তো ডায়াগনোসিস করতে পারে না, কিন্তু ওখানে বাই দিস টাইম তো 3 মাস সময় পার হয়ে গেছে, তখন হয়তো তার একটা ক্লু বের হয়ে গেছে। হ্যাঁ, ডিপেন্ডস আপন যে আমরা কতটুকু পেশেন্টের আস্থা অর্জন করতে পারছি তার উপর ডিপেন্ড করে। এখন পেশেন্টকে তুমি ওইরকম আটকাও রাখতে পারবে না। এখন কাউন্সিলিং করে করে পেশেন্টকে যতটুকু মোটিভেট করা যায়, আমাদের মোটিভেশন স্কিল এবং পেশেন্টের আস্থা এটার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, বেসিক্যালি কিন্তু এটাই ঘটে। হ্যাঁ, যে অনেক সময় লম্বা সময় ধরে 3-4 মাস ধরে জ্বর, আমরা এখানে ডায়াগনোসিস করতে পারি না, ইন্ডিয়া গেল তখন কিন্তু অলরেডি একটা হয়তো বা ক্লু পাওয়া গেছে, তখন কিন্তু ডায়াগনোসিস সম্ভব হলো। কিন্তু তোমরা দেখতেছো যে এখানে দেখা যাচ্ছে 30% পেশেন্ট ইন ইভেন ডেভেলপ কান্ট্রিতে কিন্তু ডায়াগনোসিস করতে পারে না। হ্যাঁ, কিন্তু ওরা কিন্তু মানে একটা রেশনালিটি থাকে, একজন আরেকজন ডাক্তারের কাছে কখনো যায় না। যে তোমার এই সিস্টেমে জানো কিনা যে ডেভেলপ কান্ট্রিতে তোমার রেফারেল সিস্টেম আছে, মানে খুব বেশি না হলে কিন্তু খুব হেভি পেশেন্টও একটা হায়ার সেন্টারে ভর্তি হতে পারে না, আইদার মানে এক্সেপ্ট থ্রো রেফারেল সিস্টেম। যে যার যেটা সিস্টেম, সে যে জায়গায় থাকার কথা জিপি সিস্টেম তাকে দেখবে, সে না পাইলে আরেকজন পালমোনারি কাছে আরেকজন স্পেশালিস্ট ফিজিশিয়ান পাবে, সেখান থেকে না পারলে এরকম হায়ার সেন্টারে পাঠাবে, এরকম কিন্তু নিয়ম। কিন্তু আমাদের দেশে তো এটা নাই। সে যদি আজকে জ্বর হলো কালকে ভালো না হলে সে পরশুদিন সিঙ্গাপুর চলে যেতে পারে। এটা আমাদের কালচারও বলতে পারে। সেক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে যে পেশেন্টের কনফিডেন্স গেইন করার এবং আমাদের স্কিল ডেভেলপ করার। আর কোনো কোয়ারি আছে তোমাদের, বলো।